বলবেন আমি একটু ক্লাসে আছি, এক্সকিউজ মি, কালকে এসে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমাদের আজকে হচ্ছে ক্লাস পড়ানোর কথা ছিল ব্রোনকিয়াল ট্রি থেকে। হ্যাঁ, ব্রোনকিয়াল টিউব বা ব্রোনকিয়াল ট্রি, যেহেতু আপনার বেশিরভাগই প্রথম মানে নতুন, আগে ক্লাসটা করেন, তো আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে। এটা স্লাইডের মাধ্যমে ছিল, তো আমি এখান থেকে পড়াচ্ছি। দেখেন, আমাদের টপিক হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, আমাদের বডিতে মেইনলি 11টা সিস্টেম কাজ করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ, সবগুলো সিস্টেমে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ আছে। এর মধ্যে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র, যেটাকে আমরা বলি শ্বাস প্রশ্বাস তন্ত্র। এটা কোনটা? দ্য সিস্টেম রেসপন্সিবল ফর রেসপিরেশন ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমটা আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্কযুক্ত বা শ্বাস প্রশ্বাসকে মেনটেন করে, সেটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র। এখন এই যে রাস্তা দিয়ে রেসপিরেশনটা মেনটেন হয়, এটাকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাস নালী। ট্র্যাক্ট মানে নালী বা রাস্তা বা পথ। প্যাসেজ, এটা মানে রাস্তা। রেসপন্সিবল ফর এয়ার ফ্লো, মূলত রেসপিরেশনের মাধ্যমে কি যায় আমাদের বডিতে? বাতাস ঢুকে। বাতাস মূলত আমাদের বাতাস কিন্তু উদ্দেশ্য না, আমার বডির দরকার হচ্ছে অক্সিজেন। যেহেতু অক্সিজেনের মধ্যে কি থাকে, বাতাসের মধ্যে থাকে, সেহেতু বাতাসের মাধ্যমে আমরা অক্সিজেনটা নিয়ে আমার বডি কি করে অক্সিজেনটাকে ফিল্টার করে বডির ভিতরে নিয়ে নেয়, বাকিগুলোকে বের করে দেয় বা ঢুকতে দেয় না। তাহলে এই যে প্যাসেজ বা যে রাস্তা দিয়ে এয়ার ফ্লো হয়, বাতাস প্রবাহিত হয়, কিসের জন্য? রেসপিরেশনের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য। সেই রাস্তাটাকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাস নালী। আমাদের বডিতে মূলত রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালী হচ্ছে দুইটা অংশ। একটা হচ্ছে উপরের অংশ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা হচ্ছে নিচের অংশ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে? আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা শুরু হয় হচ্ছে আমাদের নাক থেকে, নাক বা নেজাল ক্যাভিটি, নোজ। নোজের থেকে শুরু করে ভিতরে পার্টে পার্টে যাবে। ঠিক আছে? এই নোজের পিছনে আমাদের নাকের সাথে মুখের একটা সংযোগ আছে, মুখের সাথে নাকের সংযোগ আছে। কারণ কি? দেখবেন, যদিও মুখ হচ্ছে খাবার জন্য, কথা বলার জন্য, কিন্তু আমরা যদি নাক বন্ধ করে রাখি, বর্ষার মধ্যে ঠান্ডা লাগে, সর্দি লাগে, নাক বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু বুক দিয়ে হা করে শ্বাস নিই। আবার যারা প্যারালাইসিসের রোগী, কোমার রোগী, তারা অনেক সময় কি করে, ওই যে বুক দিয়ে খাবার খেতে পারে না, তখন তাদেরকে নাকের মাধ্যমে নল দিয়ে খাবার খাওয়াতে হয়। তার মানে কি, নাকের সাথে আমার মুখ এবং ভিতরের খাদ্যনালী এবং শ্বাসনালীর সাথে সংযোগ আছে। এই যে নাক এবং মুখ, তার পিছনে যে ফাঁকা একটা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ফ্যারিংস। নাক এবং মুখের পিছনে ফাঁকা জায়গা কি বলা হয়? ফ্যারিংস বলা হয়। এই ফ্যারিংসটা তিনটা পার্ট আছে। যে আমাদের ফ্যারিংস যদি আমরা দেখি, এই যে দেখেন, এই যে আমাদের এই যে নাক, নাকের ভিতরে একটা ফাঁকা জায়গা, এটা নেজাল ক্যাভিটি বলা হয়। এটা টান, মুখ, মুখের ভিতরে জিহ্বা, যে ফাঁকা জায়গা। এই নেজাল ক্যাভিটি এবং টান, এটার পিছনে দেখেন একটা নালী আছে, সংযোগ নালী। এখানে একটা ফাঁকা জায়গা আছে। মূলত এই ফাঁকা জায়গাটা, অর্থাৎ বুক গহ্বর এবং নাসিকা গহ্বরের পিছনের ফাঁকা জায়গাটা হচ্ছে ফ্যারিংস। এই জায়গাটুকু, এই ফ্যারিংস এর শেষের পার্টটাই দেখেন, একটা হচ্ছে ইসোফেগাস, খাদ্যনালীর সাথে যুক্ত, এবং আরেকটা হচ্ছে সামনে দিয়ে ল্যারিংস এবং ট্রাকিয়া, এটা হচ্ছে শ্বাসনালী। এই ল্যারিংস হচ্ছে আমরা যে কথা বলতেছি, ভয়েস বক্স বা ভোকাল কর্ড, এই অংশটুকু, এবং তার নিচে হচ্ছে ট্রাকিয়া। তার মানে ফ্যারিংস হচ্ছে আমার ল্যারিংস এর সাথে এবং উপরে নোজের সাথে এবং টাঙের সাথে যুক্ত। এই জন্যই ফ্যারিংস এর মূলত তিনটা পার্ট। ফ্যারিংস এর যে অংশটা, যে হলুদ অংশটা মার্কিং করা, নাকের সাথে যুক্ত, এটাকে বলে ন্যাজোফ্যারিংস। যে অংশটা মুখের সাথে যুক্ত, এটাকে বলে ওরোফ্যারিংস। এবং যে অংশটা ল্যারিংস এর সাথে যুক্ত, সেটাকে বলে ল্যারিঞ্জোফ্যারিংস বা ল্যারিঞ্জিয়াল ফ্যারিংস। ফ্যারিংস এর তিনটা পার্ট পেলাম। তাহলে এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে নোজ বা নেজাল ক্যাভিটি এবং ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, এই পার্টটুকু পর্যন্ত হচ্ছে আমার, এবং ল্যারিংস এর এই যে এই পার্ট, এখানে হচ্ছে ঠিক মাঝ বরাবর হচ্ছে আমার ভয়েস বক্স। এই ভয়েস বক্সের উপর অংশ পর্যন্ত হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ, এবং এই ভয়েস বক্সের নিচের অংশ থেকে ট্রাকিয়া, এবং ট্রাকিয়ার পরে হচ্ছে আমাদের ব্রঙ্কাস বা ব্রঙ্কিয়াল ট্রি, এগুলো সব হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ। আমরা একটু আবার আগে জায়গায় চলে যাই।
আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমরা কি পাই? নোজ বা নেজাল ক্যাভিটি, ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিংস আপ টু ভোকাল কর্ড, অর্থাৎ কণ্ঠস্বরের উপর পর্যন্ত হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ। ভোকাল কর্ডের উপর পর্যন্ত, ভোকাল কর্ড পর্যন্ত, রাইট। এরপরে হচ্ছে ঠিক ভোকাল কর্ডের নিচে যে ল্যারিংস বিলো দ্য ভোকাল কর্ড, ল্যারিংসের যে ভোকাল কর্ড আর নিচের অংশ থেকে আমার লোয়ার রেসপিরেটরি একটা শুরু, এবং তারপরের পার্টের নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার পরের পার্ট হচ্ছে ব্রোঙ্কাই, এই ব্রোঙ্কের পর হচ্ছে ব্রোঙ্কিউলস এবং শেষ হচ্ছে অ্যালভিওলাই। অর্থাৎ এই যে ভোকাল বক্স, ঠিক আমাদের যারা ছেলে যারা আছে দেখবেন প্রত্যেকের অ্যাডাল্ট অবস্থায় এখানে একটা যে ঘন্টার মতো থাকে, হ্যাঁ, এই যে ঘন্টা, এটা হচ্ছে ভোকাল বক্স। এটা বাইরে থেকে বোঝা যায় উঁচু হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে এই জায়গাটা প্লেন থাকে, কিন্তু তাদের বাস বরাবর চাপ দিলে দেখবেন কণ্ঠ চেপে যাবে, হ্যাঁ, ওটা ভিতরে থাকে, ছেলেদের বাইরের দিকে উঁচু থাকে। এই জায়গার নিচে আমাদের লম্বা পাইপ আছে, হ্যাঁ, এই পাইপটা দেখতে হচ্ছে প্যাঁচানো প্যাঁচানো বেসিনের মতো, যেটাকে আমরা বলি সিউডো স্ট্র্যাটিফাইড সিম্পল ইপিথেলিয়াল টিস্যু, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে দেখতে স্তূপের মতো, স্প্রিং এর মতো, সিউডো স্ট্র্যাটিফাইড বলা হয় এই টিস্যুটা। এখানে এই ট্রাকিয়ার মধ্যে অবস্থিত, পাইপের মতো। এবং এরপর ঠিক নিচে আমাদের একদম বুক বরাবর, আমাদের দুই ব্রেস্টের নিপলের মাঝ বরাবর থেকে এসে একটা শাখা চলে আসছে, এটাকে বলা হয় ব্রোঙ্কাই, হ্যাঁ, বা ব্রোঙ্কাস। এই ব্রোঙ্কাস, ট্রাকিয়ার পরের অংশ হচ্ছে ব্রোঙ্কাস। ব্রোঙ্কাস থেকে দুইটা শাখা গাছের মতো দুই ফুসফুসের ভিতরে চলে গেছে, ডান ফুসফুস বাম ফুসফুসের ভিতরে। এটা পুরো গাছের মতো হয়ে যাওয়াতে এই জায়গাটাকে বলা হয় ব্রোঙ্কিয়াল ট্রি। আমাদের পরীক্ষার মধ্যে আসে যে ব্রোঙ্কিয়াল ট্রি বর্ণনা করে। ব্রোঙ্কিয়াল ট্রি বর্ণনা করতে গেলে আমাদের এই যে ট্রাকিয়ার পরের অংশ থেকে, অর্থাৎ ব্রোঙ্কাই থেকে, যে 3 নাম্বার ব্রোঙ্কাই থেকে মূলত অ্যালভিওলেট পর্যন্ত পুরো যে পার্ট বাই পার্ট ভাগ ভাগ হয়ে আসছে, এটাকে বলা হয় ব্রোঙ্কিয়াল ট্রি। এই জায়গাটা স্তরের নামগুলি ভাগ ভাগ হয়ে আসছে। প্রথমে যে ব্রোঙ্কাই যেটা, হ্যাঁ, যেটা নেমে আসছে, নেমে গিয়ে জাস্ট দুই ফুসফুসের ভিতরে ঢুকতেছে, এই ঢোকা পর্যন্ত এটাকে আমরা বলি প্রাইমারি ব্রোঙ্কাস। একত্রে বলা হয় ব্রোঙ্কাই এবং সিঙ্গেল বলা হয় ব্রোঙ্কাস, ঠিক আছে। এই সিঙ্গেল যে ব্রোঙ্কাস বলা হয় প্রাইমারি ব্রোঙ্কাস, বা এটাকে প্রিন্সিপাল ব্রোঙ্কাসও বলা হয়, প্রধান বা মূল। ডান ফুসফুসে চলে গেছে এটাকে বলা হয় রাইট প্রিন্সিপাল ব্রোঙ্কাস, এবং লেফট সাইডে যেটা চলে গেছে সেটাকে বলা হয় লেফট প্রিন্সিপাল ব্রোঙ্কাস, ঠিক আছে। রাইট প্রিন্সিপাল ব্রোঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রোঙ্কাস। এরপরে হচ্ছে গিয়ে ব্রোঙ্কিওলস। এই ব্রোঙ্কাস থেকে আরেকটু শাখা যেটা ভাগ ভাগ হয়ে গেছে সেটা হচ্ছে ব্রোঙ্কিওলস। ব্রোঙ্কাস থেকে ব্রোঙ্কিওলস, এই ব্রোঙ্কিওলস এর মধ্যে হচ্ছে টার্মিনাল, দূরবর্তী, হ্যাঁ, বা এটাকে আমরা সেকেন্ডারি ব্রোঙ্কাসও বলি। প্রাইমারি ব্রোঙ্কাসের পরে হচ্ছে সেকেন্ডারি ব্রোঙ্কাস, এবং সেকেন্ডারি ব্রোঙ্কাসের পরে দূরবর্তী যেটা, এটাকে বলা হয় টারশিয়ারি ব্রোঙ্কাস, বা হ্যাঁ টার্মিনাল, দূরবর্তী। তাহলে ব্রোঙ্কাস থেকে এবার আরো যখন পার্ট হয়ে আসছে, যেটা অ্যালভিওলাই, অ্যালভিওলাই মানে হচ্ছে আমার বডির ভিতরে ছোট ছোট বেলুনের মতো বায়ুকুঠরি থাকে, যেটা বাতাস, যে শ্বাস নেই, শ্বাস ছাড়ি, এই বায়ুকুঠরির মধ্যে বেলুনের মধ্যে বাতাস ঢুকে তখন আমাদের ফুসফুসটা ফুলে যায়, এটা হলো অ্যালভিওলাই। এই অ্যালভিওলের সাথে যে ব্রোঙ্কাসের অংশ লাগানো সেটা হচ্ছে রেসপিরেটরি ব্রোঙ্কাস, যেটা সরাসরি শ্বাসের সাথে আমাদের লাগানো থাকে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখবো। আমাদের টোটাল রেসপিরেটরি ট্র্যাক্টের কমন কিছু কাজ থাকে, হ্যাঁ, যেটা আমাদের প্রত্যেকটা পার্টে পার্টে আমরা এটা বলেছিলাম। আপনার পিছনের ভিডিওটা একটু দেখে নেবেন, হ্যাঁ, ডিটেলস পড়ানো আছে গত ক্লাসে। যেমন নাক থেকে শুরু করে প্রত্যেকটা পার্টের মধ্যে মেইন কাজ যেটা, সেটা হচ্ছে এই যে একটা কথা পাবো আমরা, অ্যালোওয়্যার, মানে বাতাস প্রবেশ করতে দেয়, বাতাসটাকে আমরা ভিতরে প্রবেশ করাই, ঢোকাই। ঢোকার পরে বাতাসটাকে আমরা ফিল্টার করি, মানে কি ছেঁকে নেই, কারণ বাতাসের মধ্যে প্রচুর ধুলাবালি থাকে, রোগ জীবাণু থাকে, এগুলোকে ফিল্টার করা হয়। এবং এই বাতাসটা খুব হার্ড থাকে, রুক্ষ থাকে। তা আমার এই টোটাল রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা আছে, নাক থেকে শুরু করে একদম ফুসফুসের ভিতর পর্যন্ত প্রত্যেকটা লেয়ার হচ্ছে খুব স্মুথ, এবং এই জায়গাটা মিউকাস মেমব্রেনের, অর্থাৎ পিচ্ছিল লেয়ার দিয়ে আবৃত থাকে। এই পিচ্ছিল লেয়ার গুলো কি করে, ওই বাতাসটাকে এক নাম্বার হচ্ছে গিয়ে আর্দ্র করে, একটু ভিজা ভিজা করে নেয়, এবং ওখানে একটা ওয়ার্ম করে নেয়, উষ্ণ করে নেয়। এই দেখবেন আমরা যখন নিঃশ্বাস ছাড়ি দেখবেন গরম বাতাস বেরোয়, মানে এটা একটু ওয়ার্ম থাকে, হ্যাঁ, একটু উষ্ণ করে প্রবেশ করতে নেয়। সরাসরি বাতাসটা হয়তো ঠান্ডা, আমাদের ফুসফুসটা সেটা কি উপযোগী না। এই কারণে ফিল্টার করা, ওয়ার্ম করা এবং ওয়াশ করা, আর্দ্র করা হচ্ছে মূলত আমাদের এই রেসপিরেটরি সিস্টেমের
কাজ। ঠিক আছে, তো দেখেন নাকের যে অংশটা আছে, নাকের মধ্যে হচ্ছে কি থাকে, এটা আমাদের একটা স্মেলের অর্গান, হ্যাঁ, মানে ঘ্রাণেন্দ্রিয়, যেটা আমরা ঘ্রাণ নেই, তাই না? এটা রেসপিরেটরি ট্র্যাক্টের একদম প্রবেশ পথ, শুরুর দিকে থাকে। এই নাকের মধ্যে মূলত দুইটা বোন থাকে, যেটা আমরা নেজাল বোন বলি। বাকি অংশ হচ্ছে কার্টিলেজ, যেটা আজকে আমি একটু আগে বললাম। কার্টিলেজ হচ্ছে কি তরুণাস্থি। একটা হচ্ছে সুপেরিয়র নেজাল কার্টিলেজ উপরের দিকে, ইনফেরিয়র মানে নিচের দিকে, আর হচ্ছে সেপ্টাল কার্টিলেজ মাঝ বরাবর পর্দা ভাগ করে। নাকের ছিদ্রটাকে দুইটা ভাগে ভাগ করছে সেপ্টা, কিন্তু মূলত নাকের ছিদ্র কিন্তু একটাই, জাস্ট পর্দা দিয়ে দুইটা ভাগ করা। এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রাইট এবং লেফট নেজাল ক্যাভিটি, যেটা নেজাল সেপ্টাম দিয়ে আলাদা করা, আর দুইটা ওপেনিং। একটা হচ্ছে আমাদের সামনের দিকে অ্যান্টেরিয়র, হ্যাঁ, সামনের দিকে এরেস, এই যে নাকের ছিদ্রের সাথে যুক্ত, আর একটা হচ্ছে ভিতরের যেটা ওপেনিং, যেটা আমাদের কোথায় ফ্যারিংসের সাথে গিয়ে মিলছে, এটা হচ্ছে টু ওপেনিং। লাইনিং মানে আবৃত থাকা। আমাদের নাকের ভিতরে পুরোটা হচ্ছে কি সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াল টিস্যু, আবরণী কলা দ্বারা থাকে, যেগুলো হচ্ছে সিলিয়েটেড মানে একটু পিচ্ছিল লোমযুক্ত যে অংশগুলো, সেটাকে বলা হয় সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াল। নাকের দুই ধরনের কাজ থাকে, একটা হচ্ছে রেসপিরেটরি ফাংশন, যেটা শ্বাসের সাথে যুক্ত, শ্বাস এই শ্বাস ছাড়ি। আর হচ্ছে অলফ্যাক্টরি ফাংশন, যেটা হচ্ছে আমরা ঘ্রাণ নেই। অলফ্যাক্টরি হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের সাথে জড়িত, নাকের মাধ্যমে আমরা কি করি, ঘ্রাণ নেই, ঘ্রাণ অনুভূতি নেই। তাহলে এটা হচ্ছে দুইটা ফাংশন, একটা রেসপিরেটরি আর একটা হচ্ছে অলফ্যাক্টরি। ফ্যারিংস এর অংশটা আগে বলে ফেলছি। এটা হচ্ছে 12 থেকে 14 সেন্টিমিটার একটু লম্বা, নাকের পিছন থেকে ল্যারিংসের আগ পর্যন্ত এটা লাগানো থাকে। তিনটা পার্ট, গ্যাজোফ্যারিংস যেটা নাকের সাথে লাগানো, ওরোফ্যারিংস যেটা বুকের সাথে লাগানো, ল্যারিঞ্জোফ্যারিংস যেটা ল্যারিংসের সাথে লাগানো থাকে। কাজগুলো একই রকম। দেখেন, প্যাসেজওয়ে ফর এয়ার এন্ড ফুড, বাতাস এবং খাবার যায়, ওই যে মুখের সাথে যেটা লাগানো সেটা খাবার। এবং ওয়ার্ম এন্ড ময়েশ্চার দ্য ইনহেলড এয়ার, এই যে কমন পাবো আমরা, যে পরিবেশ উষ্ণ করে এবং বাতাসটা কি করে ময়েশ্চার করে, আর্দ্র করে। ফ্যারিংসের আরো কিছু স্পেশাল কাজ আছে, যেমন হেল্পস ইন হিয়ারিং। এখানে বাতাসের কিছু ছন্দপথ মানে ছন্দ হয়, খেলাধুলা হয়, বাতাস বাতাস আটকে থাকে। এই বাতাসের কারণে আমরা কানে শুনতে পাই, হিয়ারিং এর জন্য, কারণ হিয়ারিং এর সময় বাতাস ঢুকে, কথা বলার সময় বাতাস ঢুকে, এর জন্য হেল্পস ইন স্পিচ, হেল্পস ইন হিয়ারিং। এবং সেন্সেশন অফ টেস্টের একটা পার্টও আমাদের কি, আমরা যে খাবার যে খাই জিভের সাথে মুখের সাথে, এই টেস্টের অনুভূতিটাও ফ্যারিংস মেনটেন করে। এবং এখান থেকে রোগ জীবাণুকে সে কি করে প্রোটেক্ট করে, ভিতরে ঢুকতে দেয় না, এখান থেকে বাধাগ্রস্ত করে ফেলে। কাজে ফ্যারিংস এর কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। এই কাজটা আপনি নোট করে নেবেন যে ফ্যারিংস এর কাজ কি। ফ্যারিংস এর অংশ গেলাম, এরপর হচ্ছে ল্যারিংস। এই যে ফ্যারিংস এর ঠিক নিচের পার্টটি হচ্ছে আমাদের কি ল্যারিংস, এই যে ভয়েস বক্স যেটাকে আমরা বলি। The larynx, commonly called the voice box organ, the top of neck involved in the breathing, producing sound and protecting the trachea against food aspiration. এই শব্দ একটু মনে রাখবেন, ফুড অ্যাসপিরেশন যেটাকে বলে শ্বাসাঘাত বা শ্বাস গ্রহণ, শ্বাস গ্রহণের ক্ষেত্রে বা খাবার খাইতে গেলে আমাদের এই জায়গাটা আমাদের চাপ করতে পারে, এই জায়গাটা খুব সফট। তো এই জায়গাকে রক্ষা করার কাজ হচ্ছে ল্যারিংসের। বাতাস ঢুকতে গেলে অনেক সময় আমরা জোরে শ্বাস নেই, বা বাতাসটা ঢুকে গেল, খাবার খেতে গেল, ফুড অ্যাসপিরেশন মানে এই জায়গায় যেন চাপ না পড়ে, সেই চাপটাকে রক্ষা করে কি ল্যারিংস। এটা মূলত আমাদের যে ভিতরে ভার্টিব্রা থাকে, সার্ভাইকাল ভার্টিব্রা, হাড়ের যে হাড়, এই সার্ভাইকালের 7টা হাড়ের মধ্যে এখানে 3, 4, 5 এবং 6 চারটা হাড় বরাবর সামনে ল্যারিংসের অবস্থান। ঠিক আছে, এটা একটা বর্গাকার একটি বাক্সের মতো, যার লম্বা হচ্ছে 4 সেন্টিমিটার, পাশে হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক গলার রেঞ্জের মাঝ বরাবর। এই ল্যারিংসের মধ্যে কোনো হাড় থাকে না, কোনো বোন থাকে না। এর মধ্যে আমাদের 5টা কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যারিথনয়েড কার্টিলেজ, যেটাকে আমরা হাইলাইন কার্টিলেজ বলি 2টা, এবং একটা হচ্ছে ইপিগ্লোটিস বা ইলাস্টিক কার্টিলেজ। হ্যাঁ, ল্যারিংস ছবিটা দেখি যেরকম, এই হচ্ছে আমাদের একটা ল্যারিংস। এই যে ল্যারিংস এর ঠিক উপরে ল্যারিংস কে গ্লোটিসও বলা হয়। এই গ্লোটিসের উপর অংশ হচ্ছে এপিগ্লোটিস। এখানে আমাদের একটা বোন থাকে, এটা আলাদা, এটা হায়োড বোন। এই হায়োড বোনের ঠিক নিচে হচ্ছে আমাদের এই জায়গাটা, হ্যাঁ, এই যে পুরোটা থাইরয়েড কার্টিলেজ। এই থাইরয়েড কার্টিলেজের পিছনে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড পিছনে, এবং এর নিচে থাকে একটা এরকম নরম, এটা করে ক্রিকয়েড। আর ঠিক তারপরে হচ্ছে কি করে পরে ট্রাকের অংশটা শুরু, এই যে এখানে সুন্দর মতো দেওয়া আছে, যেটা নিচে আমরা কি পেলাম, কার্টিলেজ গুলো, একটা থাইরয়েড কার্টিলেজ, একটা ক্রিকয়েড কার্টিলেজ, 2টা হাইলাইন কার্টিলেজ বা অ্যারাথনয়েড কার্টিলেজ,
আর একটা হচ্ছে ইপিগ্লোটিস। হ্যাঁ, ইপিগ্লোটিসটা নিয়ে একটু কথা বলি। ইপিগ্লোটিস হচ্ছে এখানে একটা দেখেন চাবির মতো আছে, এই যে ঠিক ইপিগ্লোটিস, যদি বড় করি এই জায়গাটা, এই দেখেন চাবি। খাবার যখন আমরা খাই এবং শ্বাস যখন নেই, দেখেন শ্বাস কিন্তু কন্টিনিউ চলতেছে, আমরা খাবার খাওয়ার সময় কিন্তু শ্বাস ঢুকতেছে, শ্বাস বের হচ্ছে। এই ইপিগ্লোটিসটা চাবির মতো কাজ করে। যখন আমরা শ্বাস নেই তখন বাতাসটা করে কি এখান থেকে এসে এই সামনে দিয়ে ঢুকে যায়, তখন ইপিগ্লোটিসটা পিছনে আমাদের ইসোফেগাসটাকে অফ করে দেয়। ঠিক একই রকম ভাবে যখন আমরা খাবার খাই, এই খাবার খাওয়ার সময় ইপিগ্লোটিসটা আমাদের এই শ্বাসনালীটাকে অফ করে দেয়, খাবারটা তখন পিছন দিয়ে চলে আসে। যদি খাবার চিবানোর সময় আমরা অন্যমনস্ক থাকি অনেক সময়, বা যে খাবারের ফাঁকে ফাঁকে শ্বাস নিতে হয়, তখন হুট করে করে কি খাবারের কণা এই যে ইপিগ্লোটিস দিয়ে হয়ে কোথায়, এই যে আমাদের শ্বাসনালীর মধ্যে ল্যারিংসের মধ্যে চলে আসে। ঠিক আছে, অথবা এখান থেকে কি হয় উপরের দিকে চলে যায়, তখন আমরা কিন্তু যে বিষম খাই বা একটু অস্বস্তি ফিল করি, তাই না? এই জন্য সবসময় দোমাটকে চলে আসে। এটা হচ্ছে এই ইপিগ্লোটিসটা মেনটেন করে চাবির মতো, যেন শ্বাসনালীর ভিতরে খাবারটা না ঢুকে যায়। এটা হচ্ছে ইপিগ্লোটিসের কাজ। যখন যেটা দরকার তখন সেটাকে ওই জায়গাতে প্রবেশ করতে দেয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ল্যারিংস। তারপরে ল্যারিংস এর কাজ ওই একই, প্যাসেজওয়ে ফর এয়ার, প্রোডাকশন সাউন্ড, হেল্পস ইন স্পিচ, কথা বলতে সহায়তা করে, শব্দ তৈরি করে, বাতাসকে প্রবেশ করায়, হিউমিডিফাই, আর্দ্র করে, ফিল্টারিং, পরিশুদ্ধ করে বা পরিশুদ্ধ করে, এবং ওয়ার্মিং দা ইন্সপিরেট এয়ার, যে বাতাসটা আমরা নিচ্ছি সেটাকে একটু আর্দ্র করে, উষ্ণ করে এবং ফিল্টার করে। প্রত্যেক লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, নিচের অংশ ট্রাকিয়াকে রক্ষা করে। ট্রাকিয়াতে যেন কোনো আঘাত টাঘাত না, ট্রাকিয়া অংশটা খুব নাজুক, খুব নরম। ঠিক আছে, এখানে একটু আঘাত করলে জায়গাটা ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য এটাকে রক্ষা করে। ট্রাকিয়াটা কি? ট্রাকিয়া হচ্ছে বায়ুনালী বা উইন্ড পাইপ বলা হয় এটাকে। টোটালটা কার্টিলেজ দ্বারা তৈরি টিউব that connect the larynx to the bronchi of the lungs. larynx কে এবং ব্রঙ্কাই কে ট্রাকিয়া হচ্ছে কানেক্ট করে। এর হচ্ছে আমাদের যে ভিতরে ভার্টিব্রা থাকে, থোরাসিক ভার্টিব্রা 4 পর্যন্ত, সার্ভাইকাল 6 থেকে, অর্থাৎ ঘাড়ের যে 6 নম্বর হাড় থেকে শুরু করে 7 নাম্বার এবং তারপরে T1, থোরাসিক 1, থোরাসিক 2, এভাবে করে থোরাসিক 4 পর্যন্ত, বুকের যে 4 নাম্বার রিবের বরাবর যেটা, এই বরাবর হচ্ছে ট্রাকিয়ার দৈর্ঘ্য বা লম্বা, যার পরিমাণ হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 1.5 থেকে 2 সেন্টিমিটার। গঠনটা কি? এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, এই যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, লম্বা লম্বা সিলিয়েটেড পিচ্ছিল কে একটা স্তূপ করা, মনে হয় একটা একটা, কিন্তু আসলে এটা স্তূপ করা না, কার্টিলেজ দ্বারা একটা টিউব। এটা ফর্ম বাই হর্সশু শেপ, এটা দেখতে ঘোড়ার খুরের মতো, ঘোড়ার পায়ের মতো, বলছে হর্সশু, ঘোড়ার পায়ের খুর যেমন, বা সি শেপ, সি আকৃতির রিং এর মতো, যেটা হায়ালিন কার্টিলেজ দ্বারা তৈরি, যা খুব স্মুথ, খুব মসৃণ। ট্রাকলিয়াস, ট্রাকলিয়াস মাসেলস, মানে যে লম্বা লম্বা ট্রাকিয়ার যে ভাঁজ করে এরকম মাসেল দিয়ে তৈরি, যেটাকে ট্রাকলিয়ার মাসেল বলা হয়। এবং পোস্টেরিয়র ওপেনিং অফ দ্য রিংস, যে রিংসটা পিছন দিকে ওপেনিং খোলা। ঠিক আছে, হচ্ছে ট্রাকিয়ার স্ট্রাকচার। ফাংশনটা সহজ, রিসিভিং এয়ার ফ্রম দ্য ল্যারিংস এন্ড কনভে এয়ার টু দ্য প্রিন্সিপাল ব্রঙ্কাই। সে ল্যারিংস থেকে বাতাসটাকে নিয়ে প্রিন্সিপাল ব্রঙ্কাই পর্যন্ত বাতাসটাকে টেনে নিয়ে যায়, এবং নেওয়ার পথে সে বাতাসটাকে উষ্ণ করে, আর্দ্র করে এবং ফিল্টারিং। এই কথাগুলি একদম পুরো সব সহজ, একই রকম। এই ছিল আমাদের গত ক্লাসের পর্যন্ত পড়া। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। এবার হচ্ছে মূল পড়াটা আসি আমরা, যেটা হচ্ছে ব্রঙ্কাই, হ্যাঁ, বা ব্রঙ্কিয়াল ট্রি অথবা ব্রঙ্কোপালমোনারি ট্রিও বলা হয় একে। যেটা দুইটা পার্ট কনসিস্ট অফ প্রিন্সিপাল, সরি, এটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা পার্ট, হ্যাঁ, ব্রঙ্কের মধ্যে। একটা হচ্ছে প্রিন্সিপাল বা প্রাইমারি ব্রঙ্কাস বা মেইন ব্রঙ্কাই, যেটাকে আমরা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাইতে ভাগ করতে পারি। হ্যাঁ, দেখেন এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়া থেকে এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে একটা সাইড, আর একটা হচ্ছে এই পাশে একটা সাইড। এক সাইডেরটা দেখাচ্ছি এখানে, আর এই ছবিতে দুইটা পার্ট দেখানো যাচ্ছে। ল্যারিংস, ল্যারিংস এবং ট্রাকিয়া, যে পাইপের মতো, এখান থেকে এসে এই যে, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাকে বলা হচ্ছে বাইফরকেশন অফ ট্রাকিয়া, মানে ট্রাকিয়াটা দুই দিকে দ্বিখণ্ডিত হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। হ্যাঁ, বাইফরকেশন অফ ট্রাকিয়া, এখান থেকে মূলত আমার ব্রঙ্কাই শুরু। এই যে আমার ছবির
আমার ছবি যেটা আমার হাতের বাম পাশ মানে হচ্ছে আমার ছবির ডান পাশে, এটা হচ্ছে রাইট মেইন ব্রঙ্কাস। এই যে মূল শাখা চলে গেছে একটা, রাইট মেইন ব্রঙ্কাস রাইট লাংসের দিকে গেছে। আর এটা হচ্ছে লেফট মেইন ব্রঙ্কাস, কি লেফট লাংসের ভিতরে ঢুকছে। ঠিক আছে, ক্লিয়ার তো? জি স্যার। এরপর হচ্ছে দেখেন এই যে মেইন ব্রঙ্কাস থেকে শুরু করে এখানে আবার 3টে শাখার মতো বের হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাই। সেকেন্ডারি ব্রঙ্কাই মানে দ্বিতীয় পর্যায়ে, যেটা হচ্ছে মেইন ব্রঙ্কাই এখান থেকে ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাই। এই সেকেন্ডারি থেকে আরো ছোট ছোট ভাগ হয়েছে, এটা হচ্ছে টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাই। টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাই। এবং এখান থেকে আরো ভাগ হয়ে যে পরবর্তীতে রেসপিরেটরি ব্রঙ্কাই। এবার একটু আবার আসি, এই যে এখানে এখানে যে মেইন ব্রঙ্কাই, এখান থেকে সেকেন্ডারি ব্রঙ্কাস, সিঙ্গুলার হলে একটা হলে ব্রঙ্কাস আর সবগুলো মিলে হচ্ছে ব্রঙ্কাই। এখান থেকে টারশিয়ারি, টারশিয়ারি পরে হচ্ছে কি আরো রেসপিরেটরি, হ্যাঁ, বা টার্মিনাল রেসপিরেটরি যেখানে সবার শেষে, এবং একদম শেষ মাথায় হচ্ছে এই যে বায়ুকুঠরি, নাম হচ্ছে কি অ্যালভিওলাই। এই যে 2 নম্বর হচ্ছে লোবার বা সেকেন্ডারি ব্রঙ্কাই, এটাকে লোবার ব্রঙ্কাই বলা হয়। রাইট লাং এর জন্য 3টা, লেফট লাং এর জন্য 2টা। কারণ কি, এখানে আমাদের একটু লাংস এর গঠনটা আমরা একটু জানবো। আমাদের লাংস এর মধ্যে ফুসফুসের ভিতরে ডান পাশেরটায় 3টা পার্ট আছে, হ্যাঁ, এটাকে লোব বলা হয়। এটা আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। তো ডান পাশের জন্য 3টা পার্টে যেহেতু গেছে, এর জন্য সেকেন্ডারি হচ্ছে 3টা, সুপেরিয়র বা আপার লোব ব্রঙ্কাস, মিডল লোব ব্রঙ্কাস, ইনফেরিয়র বা লোয়ার লোব ব্রঙ্কাস। সুপেরিয়র মানে উপরে, মিডল মানে মধ্যে, ইনফেরিয়র মানে নিচে। আর লেফটের মধ্যে এটা 2টা লোব, শুধু সুপেরিয়র আর ইনফেরিয়র। সুপেরিয়র আপার লোব ব্রঙ্কাস, ইনফেরিয়র বা লোয়ার লোব ব্রঙ্কাস। এটা হচ্ছে সেকেন্ডারি বা লোয়ার ব্রঙ্কাস। এরপরে হচ্ছে গিয়ে সেগমেন্ট। এই ফুসফুসের ভিতরে প্রত্যেকটা জায়গায় আরো অনেকগুলো ছোট 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 ঘর ঘর করা আছে কুঠুরির মতো, হ্যাঁ, এটাকে বলে সেগমেন্ট। এই সেগমেন্টে যখন ঢুকে, এটা হচ্ছে টার্সিয়াল ব্রঙ্কাই মানে দূরবর্তী। এই টার্সিয়ালকে সেগমেন্টাল ব্রঙ্কাই বলা হয়। এইটাকে টার্মিনাল ব্রঙ্কিওস আমরা বলতে পারি। এবং এই টার্মিনাল থেকে আরো ভাগ হয়ে যখন আরো ছোট ছোট চলে গেছে, যেটা একদম অ্যালভিওলের সাথে লাগানো, এটাকে আমরা বলি রেসপিরেটরি ব্রঙ্কিওস, যেখানে সরাসরি রেসপিরেশনের সাথে যুক্ত। আর অ্যালভিওলাই অনেকগুলো মিলে বায়ুপুত্রীকে বলে অ্যালভিওলাই একত্রে, এবং কি ছোট একটা সিঙ্গেলকে বলা হয় অ্যালভিওলাস। এই যে এই হচ্ছে আমার ব্রঙ্কিয়াল ট্রি। যারা ব্রঙ্কিয়াল ট্রি যদি পরীক্ষাতে আসে, এখান থেকে শুরু করবেন, যেটা প্রথ কি ভাগ হচ্ছে 1 নাম্বার প্রিন্সিপাল প্রাইমারি, এর ভাগ 2টা, রাইট বা লেফট, তারপর একটা হচ্ছে লোবার। ঠিক এভাবে করে লিখবেন, এই নামগুলি বাংলাতে লিখে ফেলবেন। সুপিরিয়র আপার লোব ব্রঙ্কাস, মিডল লোব ব্রঙ্কাস, ইনফেরিয়র বা লোয়ার লোব ব্রঙ্কাস। লেফটের হচ্ছে সুপিরিয়র, ইনফেরিয়র, সেগমেন্টাল বা টার্সিয়াল, টার্মিনাল ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস। সবার শেষে অ্যালভিওলাই বা অ্যালভিওলাস। ছবিটা সম্ভব হলে এঁকে দিবেন, যে ছবিটা আপনারা ভালো আঁকতে পারবেন, এইটা বা এইটা দেখে, এটাই বোঝানো হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের রেসপিরেটরি সিস্টেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটা হচ্ছে লাংস, ফুসফুস। The lungs are a pair of respiratory organ. এক জোড়া কি রেসপিরেটরি অর্গান, শ্বাস নেওয়ার অঙ্গ। Situated on either side of mediastinum, surrounded by the right and left pleural cavities. এটা হচ্ছে 2টি রেসপিরেটরি অর্গান, যেটা আমাদের কোথায়, আইদার সাইড অফ মেডিয়াস্টিনাম, যে বুকের ঠিক মাঝ বরাবর, এই 2 ফুসফুসের মাঝখানে, হার্টের যে ফাঁকা জায়গা, আমরা হার্ট যদি পড়ি বা হার্ট যখন পড়ানো হয়, দেখবেন এখানে 2 ফুসফুস মাঝখানে কি আছে, একটা ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হয় মেডিস্টিনাম। এই মেডিস্টিনামের চারপাশ দিয়ে ঘিরে 2 পাশে কি আছে, আমাদের 2টা ফুসফুস আছে, অর্গান আছে। এবং যেটা রাইট এন্ড লেফট প্লুরাল ক্যাভিটি, প্লুরা, এই ফুসফুস হচ্ছে, প্লুরা হচ্ছে ফুসফুসের কাভারিং, হ্যাঁ, এবং এই প্লুরা বলতে ফুসফুসের সংক্রান্তই বোঝায়। এবং এই প্লুরা থেকে পালমোনারি, পালমন মানে ফুসফুস, তাহলে এখানে এই ফুসফুসটাকে বসার জন্য একটা ক্যাভিটি আছে, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে বডিতে জায়গা করে দিবে,
জায়গা করে দিবে, একটা অর্গান যে বসবে, বসার জন্য কি করছে আমাদের সৃষ্টিকর্তা আমাদের বডির ভিতরে ক্যাভিটি দিয়ে দিচ্ছে। এই ক্যাভিটি না থাকলে কি হবে না, এটা বসবে না। যেমন ফুসফুসকে বসানোর জন্য ফুসফুসীয় ক্যাভিটি, এটা বলে প্লুরাল ক্যাভিটি। হার্টকে বসার জন্য হার্টের ক্যাভিটি, যেটা যে মিডিয়াস্টিনামের মধ্যে আমরা বসে, ঠিক একই রকম ভাবে পেলভিসের মধ্যে মহিলাদের ওভারিকে বসানোর জন্য দুইটা ওভারির ক্যাভিটি থাকে, গর্ত থাকে, ওখানে ওভারিটা বসে যায়, এইভাবে করে গর্ত থাকে। তাহলে আমাদের ফুসফুস বসার জন্য যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে কি প্লুরাল ক্যাভিটি, যেটা রাইট এবং লেফট পাশে। প্লুরাল হ্যাঁ, প্লুরাল ক্যাভিটি। দ্য প্রিফিক্স বা সাফিক্স পালমন ইউজড ফর লাংস, সাধারণত যে পালমন মানে হচ্ছে লাংস, হ্যাঁ, পালমোনারি মানে লাংস, ফুসফুস। ফিচার্স মানে গঠন কি কি, ইচ লাং হ্যাজ এ হাফ কোন শেপ, প্রত্যেকটা লাংস দেখতে কেমন, হাফ কোন, অর্ধ কোণাকৃতি, পুরা কোণ, অর্ধেক কোণের মতো দেখতে, হাফ কোন শেপ। উইথ এ বেজ, একটা তল বা ভূমি, অ্যাপেক্স, চূড়া বা শীর্ষ, টু সারফেস, দুইটা ভূমি, এন্ড থ্রি বর্ডার, তিনটা বর্ডার আছে। কি আছে এটা দেখতে কেমন, হাফ কোন শেপ, একটা বেজ, বেজ মানে তল বা ভূমি, ঠিক আছে। আবার মানে নিচের অংশটা, অ্যাপেক্স মানে চূড়া, ফুসফুসের উপরে উঠে গেছে, ফুসফুসের চূড়ায় যে দেখি, এই যেটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে বেজ, বেজ নিচের অংশ, অ্যাপেক্স চূড়ার অংশ, উপরের অংশ, ঠিক আছে। এবং কি পাই হচ্ছে দুইটা সারফেস, সারফেস মানে হচ্ছে তল, যেখানে এই ফুসফুসটাকে যদি আমরা বের করে নিয়ে আসি, এটা দাঁড়াবে, যে তলে দাঁড়ায় সেটা হচ্ছে তার সারফেস, তাকে দুইটা তলে দাঁড় করাবে, টু সারফেস। থ্রি বর্ডার, তাকাইলে যে অংশগুলো স্পষ্ট বোঝা যায় সেটা হচ্ছে তার বর্ডার, ঠিক আছে। আমরা যাবো কোথায় কোথায় বর্ডার পাওয়া যায় সেটা আমরা দেখবো, কি কি বর্ডার আছে। হ্যাঁ, থ্রি বর্ডার, দুইটা সারফেস, একটা অ্যাপেক্স, একটা বেস এবং কোন শেপ। দ্য বেস সাইড অন দ্য সিটস অন দ্য ডায়াফ্রাম, বুক এবং পেটকে ভাগ করার জন্য যে মোটা পর্দা, সেটাকে আমরা বলি ডায়াফ্রাম। তাহলে এই আমাদের ফুসফুসের লাংসের বেস কোথায়, ডায়াফ্রামের দিকে, যেন বলছে দ্য বেস সিটস অন দ্য ডায়াফ্রাম, ফুসফুসের নিচের অংশটা ডায়াফ্রামের উপরে অবস্থিত। দ্য অ্যাপেক্স ইজ দ্য ন্যারো সুপেরিয়র টিপ, অ্যাপেক্স হচ্ছে সুপেরিয়র ঊর্ধ্বমুখী, ন্যারো চিকন, টিপ মাথা, চূড়া, that projects above first rib and into the root of the neck, যেটা আমাদের প্রথম যে রিব, এই যে রিব মানে হচ্ছে বুকের খাঁচার যে ফার্স্ট রিব, এই রিব পর্যন্ত মূলত ফুসফুসের চূড়াটা, অ্যাপেক্সটা চলে গেছে, ঠিক আছে। অথবা রুট অফ দ্য নেক মানে একদম ঘাড়ের গোড়া, পিছন থেকে ঘাড়ের গোড়া পর্যন্ত, সামনে থেকে কি ফার্স্ট রিব পর্যন্ত আমার এই অ্যাপেক্স, ফুসফুসের অ্যাপেক্সের চূড়াটা এই জায়গায়, ঠিক আছে। এর দুইটা সারফেস বলছিলাম, সারফেস বলছিলাম কি, যদি ফুসফুসটাকে বের করা হয়, যেমন ধরেন মোবাইল, ওই যে একটা বক্স, এই বক্সের 6টা সারফেস আছে, কয়টা সারফেস আছে, 6টা সারফেস। দেখেন, একে আমি এভাবে সোজা বসাতে পারবো, উল্টা দিকে বসাতে পারবো, এই দিকে বসাতে পারবো, ডানে বামে করে নিচে, দেখো 6টা হলো না, 1 2 ছয়টা তল 4 5 6। হ্যাঁ, এই সারফেসের তল, যার উপর এটা বসে, তো ফুসফুসটা বের করে আনলে দুইটা তলের উপর বসবে, দুইটা সারফেসে বসবে। একটা হচ্ছে কোস্টাল সারফেস, কোস্টাল মানে হচ্ছে রিব, অর্থাৎ আমার রিবের দিকে যে ফুসফুসের অংশটা থাকে, একে সামনে দিকে উপর করে রাখা যাবে। আর হচ্ছে মিডিয়াল সারফেস, মাঝ বরাবর, এটা আবার বলছে ডিভাইডেড ইনটু টু অ্যান্টেরিয়র পেডিস্টিনাল, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে, এবং পোস্টেরিয়র ভার্টিব্রাল সারফেস। ইট কন্টেইনস দ্য কমা শেপড হাইলাম, হাইলাম মানে হচ্ছে ফাঁকা জায়গা, গর্ত জায়গা, মানে প্রবেশ পথ, হ্যাঁ, যেখান থেকে কোনো কিছুর ভিতরে, কোন অর্গানের ভিতরে বিভিন্ন কি বলে নার্ভ, তারপর ব্লাড ভেসেল আসা যাওয়া করে, মানে প্রবেশ পথ, হ্যাঁ, এটা বলে হাইলাম। অফ দ্য লাংস থ্রো হুইচ স্ট্রাকচারস, যে লেখা আছে হুইচ স্ট্রাকচারস, বিভিন্ন অঙ্গাণু বা বিভিন্ন গঠন, এন্টার এন্ড লিভ, যেখানে বিভিন্ন কি জিনিসপত্র ভিতরে প্রবেশ করে এবং কি বের হয়, অর্থাৎ যেমন যে নার্ভ বললাম, তারপর হচ্ছে কি যে ব্লাড ভেসেল বললাম, এগুলো ভিতরে ঢুকে বের হবে, এটা হচ্ছে হাইলাম। তার মানে এই যে দেখেন ছবিতে, অ্যান্টেরিয়র বর্ডার, কোস্টাল সারফেস, এই যা কোস্টাল মানে রিবস,
দুই ডিপের বরাবর, হ্যাঁ, এই দিকটা থেকে সামনের দিকে কোস্টাল পুরোটা খাঁচা না, এই জন্য এই অংশের সামনের দিকটাতে আর্টটাকে যে ফুসফুসটাকে রাখা যাবে। আর হচ্ছে মেডিস্টার্নাল সারফেস, এই যে এখানে মেডিস্টিনাম থাকে, যে এই যে ফাঁকা জায়গাটা দেখেন, দুই ল্যান্সের মাঝখানে হচ্ছে মেডিস্টিনাম, এই জায়গার মধ্যে এই যে এই জায়গায় কি করা যাবে, দুইটা পাকে ভাগ হয়ে আসছে এই জায়গাটা, এই জায়গাতে রাখা যাবে, এটা হচ্ছে সারফেস। আর কি পাবো আমরা এখানে, থ্রি বর্ডার, ইনফেরিয়র বর্ডার, ইনফেরিয়র মানে কি বলছিলাম, উপরে নিচের বর্ডার, ইনফেরিয়র ইনফেরিয়র নিচে, নিচে নিচে সুপেরিয়র উপরে, superior অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। এবং পিছনে এই ইনফেরিয়র বর্ডার নিচের দিকে, ওই যে পোস্টেরিয়র বর্ডার, ওই যে পিছনের ভাগটা এটা, হ্যাঁ পোস্টেরিয়র। আর অ্যান্টেরিয়র বর্ডার কোনটা, এই সামনের ভাগটা, সামনের বর্ডার, পিছনের বর্ডার, আর হচ্ছে কি নিচের ইনফেরিয়র বর্ডার, সুপেরিয়র বর্ডার নাই স্পষ্ট। এবার হচ্ছে রুট এন্ড হাইলাম। The root of the lung is a short root pedicel that connects the medial surface of the lung to the mediastinum. অর্থাৎ এখানে যে মেডিসিন যে লাগানো থাকে এটা হচ্ছে রুট, এটা কি ফুসফুসের রুট, রুট এই যে যেটা শর্ট root pedicel that connects the medial surface, medial surface কোনটা ছিল, এই যে মাঝ বরাবর যেটা, হ্যাঁ এই জায়গাটুকু, এই জায়গাতে যে লাগানো আছে এটা হচ্ছে রুট, medial surface to the mediastinum. It is formed by structures which either enter or come out the lung at the hilum. হচ্ছে এটাই হার্টের এই যে ফুসফুসের ভিতরে এবং যেখানে প্রবেশ করে, এই যে হাইলাম দেখেন, এই যে জায়গাটুকু, এই যে বিভিন্ন জিনিস প্রবেশ করতেছে এই জায়গাগুলোতে, হাইলামের সাথে যেটা লাগানো আছে সেটাই হচ্ছে মূলত রুট এন্ড হাইলাম। এখান থেকে মূলত দেখেন ভিতরে প্রবেশ করছে না, এই যে কোনটা ব্রঙ্কাই গুলো প্রবেশ করছে না, এই প্রবেশ পথ, এই জায়গাটাই হচ্ছে ফুসফুসের হাইলাম, ঠিক আছে, যেখানে প্রবেশ করে বের হয় এই জায়গাটাই হচ্ছে, গোড়াটাই হচ্ছে আমাদের কি রুট। It is formed by structure which either enter or come out the lung at the hilum. Related contents. এর মধ্যে কি কি পাওয়া যায়? The root made up the following structure that are located in the hilum. অর্থাৎ এই রুটের মধ্যে যে স্ট্রাকচার গুলো হাইলামের মধ্যে যাচ্ছে সেগুলো হচ্ছে কি, যে পালমোনারি আর্টারি, ফুসফুসীয় আর্টারি, টু পালমোনারি ভেইন, দুইটা ফুসফুসীয় ভেইন যাবে, শিরা যাবে, এই মেইন ব্রঙ্কাস, এই যে দুইটা মেইন ব্রঙ্কাস ভিতরে প্রবেশ করে হাইলাম দিয়ে বা রুট দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে রুট এবং হাইলামের বিভিন্ন অঙ্গগুলো। এখানে একটা ছবি, অ্যান্টেরিয়র বর্ডার সামনে বোঝা যাচ্ছে, এই জায়গাটা বলে কার্ডিয়াক নচ, হ্যাঁ মানে হার্টটা ঠিক এই জায়গাতে থাকে, এই জন্য হার্টকে জায়গা দেওয়ার জন্য আমাদের লেফট ফুসফুসটা একটু ভাঁজ হয়ে আছে, হ্যাঁ মানে ভাঁজ পাক, জায়গাটা বলে লিঙ্গুয়া, ইনফেরিয়র বর্ডার নিচের বর্ডার, এটা একটা এই যে ফুসফুসের তিনটা লোব, সুপিরিয়র লোব দেখেন রাইট সাইডেরটাতে, সুপিরিয়র আপার লোব, মাঝখানে হচ্ছে মিডিয়াল লোব, হচ্ছে ইনফেরিয়র লোব, এখানে দুইটা লোব, সুপিরিয়র লোব আর হচ্ছে কি ইনফেরিয়র লোব। এই যে লোব বা এটা চেম্বার জায়গাকে করার জন্য, মানে এখানে পার্টিশন দেওয়ার জন্য তিনটা ঘর হয়েছে, তাহলে পার্টিশন করা লাগবে, দুইটা পার্টিশন লাগবে, তাই না? এখানে দুইটা ঘর হয়েছে, পার্টিশন লাগবে কয়টা, একটা। এই যে একটা দাগ দিয়ে যে পার্টিশন করে ফেলছে এটাকে বলে ফিশার বা খাঁজ বা ভাঁজ, কি বলা হয়, ফিশার। যেমন রাইট ফুসফুসের তিনটা লোবের জন্য দুইটা ফিশার, লেফট ফুসফুসের দুইটা লোবের জন্য একটা ফিশার, একটা দাগ টানলে আমার দুইটা ঘর হয়ে গেল। এই ফিশারটা এটা হচ্ছে হরাইজন্টাল বা আড়াআড়ি ফিশার, হ্যাঁ, আর এটা হচ্ছে অবলিক ফিশার মানে কোনাকুনি ফিশার। অনেকে অবলিক বলতে আড়াআড়ি বলে, কিন্তু অবলিক শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কোনাকুনি, হ্যাঁ তির্যক ফাঁকা, তাহলে এইটা কি কোনাকুনি নেই, এই জন্য অবলিক ফিশার। আর এটা হরাইজন্টাল বা পুরো আড়াআড়ি, এই হচ্ছে ফুসফুসের বিভিন্ন উপাদান বা গঠন ফিচার। সেগমেন্ট। এবার আমরা আসি রাইট লাং এবং লেফট লাং এর একটা পার্থক্য আসে পরীক্ষার মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এই পার্থক্য একটু দেখি। হ্যাঁ দেখেন, বলে হয় ডান ফুসফুস এবং বাম ফুসফুসের মধ্যে পার্থক্যটা কি। সহজ, প্রথমে ট্রেড মানে বিষয়বস্তু, নাম্বার অফ লোবস, একটু আগে আমরা দেখছি রাইট লাং এ কয়টা লোব,
দুইটা। তিনটা, রাইট লাঙে তিনটা, ডান পাশে হ্যাঁ, এই দুইটা ই করলে তিনটে হবে। হ্যাঁ, তিনটা লোব, আর তিনটা লেফট লোব। লাঙে হচ্ছে দুইটা লোব। দুইটা ফিশার কয়টা? রাইট লাঙে দুইটা ফিশার, একটা হচ্ছে অবলিক আর একটা হচ্ছে হরিজন্টাল। হরাইজন্টাল। হ্যাঁ, আর লেফট লাঙে একটা ফিশার একটা যেটা হচ্ছে একটা অবলিক। অবজেক্ট এই কোনাকুনি। হ্যাঁ, এবার হচ্ছে এই কোনাকুনি ফিশারের ধরনটা কেমন, অবলিক ফিশারের ধরনটা কেমন বলছে লেস অবলিক, মানে একটু হালকা কোনাকুনি। আর লেফট লাঙেরটা হচ্ছে মোর অবলিক, বেশি oblique, কোনাকুনি। বেশি কোনাকুনি। সাইজটা কেমন? রাইট লাইনটা হচ্ছে লার্জার, একটু বড় Larger, লেফটের চাইতে, আর স্মলার দেন দা রাইট লাইন, বামেরটা ডানেরটা থেকে একটু ছোট। ছোট। শেপ কেমন হবে, আকৃতিটা কেমন বলছে শর্টার এন্ড ব্রডার। and border. রাইট লাইনটা একটু শর্ট, কিন্তু রাইট লাইনটা কিন্তু বড়। হ্যাঁ, এটা হচ্ছে শেপটা দেখতে একটু ছোট হবে কিন্তু কি ব্রডার, চওড়া। আর লেফট লাইনটা হচ্ছে একটু লম্বা, লঙ্গার কিন্তু একটু ন্যারো, ওই যে Narrow, হাড়টা চিকন, চেপে দেখে সরু। জায়গাটা চেপে গিয়ে একটু লম্বা হয়ে গেছে। হ্যাঁ, চেপে লম্বা। ওয়েট অ্যাবাউট 700 গ্রাম, 700 গ্রাম, আর এটা হচ্ছে 600 গ্রাম 600 গ্রাম। লেফট লাইন। অ্যান্টেরিয়র বর্ডার স্ট্রেট, আর এটা হচ্ছে ইন্টারপ্রেট বাই দ্য কার্ডিয়াক নচ। এই যে বর্ডার যেটা ছিল, যে কার্ডিয়াক নচের কারণে হার্টটাকে জায়গা দেওয়ার জন্য এটা কি একটু কি বেঁকে গেছে না, বেঁকে গেছে না, এই বর্ডারটা একটু চেপে গেছে, এই জন্য বলছে এটা স্ট্রেট সোজা, কিন্তু এটা কি একটু কার্ডিয়াক নচের Nose. কারণে অ্যান্টেরিয়র বর্ডারটা একটু বাঁক খেয়ে গেছে। পাকালো। ক্লিয়ার? এই হচ্ছে আমার লেফট লাং এবং রাইট লাং এর পার্থক্য। এই হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের প্রাথমিক আলোচনা। নেক্সট ক্লাসে আমরা রেসপিরেশন প্রসেসটা আমরা করবো, কিভাবে শ্বাস প্রক্রিয়া আদান প্রদান হয়, শ্বসন ঠিক প্রক্রিয়া। আছে? শ্বসন প্রক্রিয়া, এটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। আজকে ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই, আমাদের রেকর্ডিং সালাউদ্দিন সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। জি আলহামদুলিল্লাহ। উনি একটু পরে জয়েন করেছেন, ক্লাস কি বুঝতে পারছেন নাকি তো পিছনে পড়া কিছু এটা রিপিট করছে? হ্যাঁ, বুঝতে পারছি, এগুলো আমার আগেই পড়া আছে আর কিছু কিছু ভিডিও দেখি তো, আর বইটই আছে, একটু কঠিন, বাট কিন্তু আসলে আমরা হ্যাবিচুয়েটেড না। হ্যাঁ, স্বাভাবিক, কারণ আসলে টার্মগুলির সাথে তো আমরা অভ্যস্ত না। তো সেটা আজ থেকে 35-36 বছর আগে এই বায়োলজি পড়তাম আর কি। হ্যাঁ, জুলজি বা এই বোটানি পড়েছি, আমার সায়েন্স ছিল, বাট এগুলো তো আর মনে নাই আসলে। নতুন করে আবার কমন পড়ার কথা না, নতুন করে আবার সব মানে টার্ম গুলো তো আর মনে করেন আমাদের তো ইন্টারমিডিয়েট লেভেলে তো আসলে এত পড়ে না। আমার ইন্টারমিডিয়েট তো পাস করি তো আমরা